খেলা না খেলে জাতি ঠিক হয় না। আমাদের কাছে ভাল লাগছে বিষয়টা যে আজকে একটা নিউজ দিছিলাম, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ইরানে অভিযান চালাবে খুব তীব্র এবং কি খুব দ্রুত, হয়তো আজকে রাত্রে বা কালকেই হবে, যাই হোক। তো এই ক্ষেত্রে দুইটা মুসলিম দেশ আরব আমিরাত এবং জর্ডানের কিছু পেচকি আছে, এটা বহুত আগের কিছু ইতিহাস, এটা অনেক লম্বা চূড়া হয়ে যাবে, অন্য অনেকদিন বলবো। তবে আরব আমিরাতের তো এরকম কোনো চুক্তি নাই বা চিপায় পড়া নাই। কেন আরব আমিরাত হঠাৎ করে পেছন থেকে গোয়েন্দা তথ্য দিচ্ছে, লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, এমনকি আরো নাকি দিবে? তো এর মাঝখানে ইরান আজকে যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার পরপরই ইরানের ডরে হুট করে আরব আমিরাতের আবার আমেরিকার সাথে পল্টি। তবে এটা দৃশ্যত, ভেতরগত কিন্তু অন্য কিছু। কারণ আমরা আগেই বলছি যে আরব আমিরাত কিভাবে সাপোর্ট করবে, লজিস্টিক সাপোর্ট এবং গোয়েন্দা তথ্য যেটা দিয়ে অলরেডি করতেছে। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আরব আমিরাতে মার্কিন যে সামরিক ঘাঁটি আছে, এই ঘাঁটি বা আরব আমিরাতের আকাশ সীমা বা আরব আমিরাতের ভূখণ্ড কোনো কিছুই ব্যবহার করতে দিবে না আরব আমিরাত। আর স্পষ্ট আজকে এই বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একটা বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে নিজেদের আকাশ সীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। এমনকি ইরানে কোনো হামলায় লজিস্টিক সহায়তা দেবে না আমিরাত। মানে এটা ভালো লাগছে। দেখেন, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল নিউজ, আমি যেটা দিচ্ছি এমন না যেটা আমি বানায়া বলছি, কিন্তু এখন বলতেছে ভাই আমি লজিস্টিক সাপোর্টও দেব না, ঠেলার নাম বাবাজি। বর্তমান সংকট মোকাবিলায় সংলাপের পাশাপাশি উত্তেজনা কমানো, আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মানই সর্বোত্তম উপায় বলে জানিয়েছে আরব আমিরাত। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ইরানের সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে এটাকে কেন্দ্র করে ইন্টারন্যাশনালি তার আর একটা প্রচারণা চালাচ্ছে, আরব দেশগুলোকে উদ্বুদ্ধ করছে যে না, ইরান যেটা করছে ভাই এটার বিরোধীতে তোমাদের দাঁড়ানো উচিত, সহযোগিতা করা উচিত। এখন আবুধাবি, আপনার এখানে একটা মার্কিন বিমান ঘাঁটি আছে, এটার নাম হচ্ছে আল ধাফরা। সেখানে 100-200 না, হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনার মধ্যে আপনার আরব আমিরাতে এই শক্ত ঘাঁটিটি। এখন যেহেতু রাজধানী আবুধাবির কাছেই এই সামরিক সেন্টারটা, তো ইরান কিন্তু ঘোষণা দিয়েছে যেই সকল আরব রাষ্ট্র তাদের ভূমি, আকাশ সীমা, ভূখণ্ড, জলসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে, ইরান তাদের প্রতি প্রতিশোধমূলক মেন্টালিটিতে যাবে। যদি ইরানের সার্বভৌমত্বের উপর ন্যূনতম কোনো আঁচ আসে আর সেখানে আরব রাষ্ট্রগুলোর সহযোগিতা পাওয়া যায়, তাহলে প্রথমে সেই দেশগুলোর বিরুদ্ধে তারা অভিযান চালাবে। অর্থাৎ ইরানের যেই ক্ষেপণাস্ত্র বা যে ধরেন বিভিন্ন বাহিনী আছে বা টার্গেটে খুব সহজে মানে ঢুকাই দিতে পারবে, এর মধ্যে আরব আমিরাত একটা রাষ্ট্র। আর আরব আমিরাতের সাথে একটা দ্বীপ নিয়ে একটা দীর্ঘদিন যাবত ভেজাল কিন্তু আছে। তো এই ক্ষেত্রে জর্ডানের একটু চিপায় আছে। আবার বলি, একটু বইলা যায়, না বললে বুঝবেন না। আপনাদের খেয়াল থাকার কথা, আরবরা সবাই মিলা ইসরায়েলের বিরুদ্ধে একবার যুদ্ধে নামছিল, দুইবার, এমনকি দোনোবারই পরাজিত হয়েছে। তো ইসরায়েল করছে কি, একসময় যখন লাস্ট যুদ্ধটা হয়েছে জর্ডানের অর্ধেক কিন্তু দখল করে ফেলছিল। তো ওই সময় আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে একটা পারস্পরিক আলোচনার পরে জর্ডানের সাথে ইসরায়েলের একটা চুক্তিপত্র হয় যে জর্ডান ইন ফিউচার কখনোই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে না। এগুলার কারণে জর্ডান থেকে ইসরায়েল পিছু হটছিল না, তো জর্ডানও কিন্তু দখল করে ফেলছিল ইসরায়েল। এমনকি তাদের আকাশ সীমা দিয়া যদি কোনো দেশ আক্রমণ চালায় ইসরায়েলের উপর, তারা প্রতিহত করতে হবে। এখানে জর্ডান একটু চিপায় পড়ে রয়েছে। তবে তারা কি চিপা থেকে চাইলে বের হইতে পারে না? পারে, কিন্তু বের হয়ে যাইবে কই? বিশ্ব যারা শাসন করতেছে তাদের সাথেই তো সবাই বন্ধু। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা একটু অস্বাভাবিক। বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, বাট একটা আরেকটার সাথে কানেক্টেড। গেল কয়েকদিন আগে কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় ওই মুহূর্তে ছাত্র ছিল না, কিন্তু শক্তিশালী একটা বিস্ফোরণে ছাদমাত সহ একটা বিল্ডিং উড়ে গেছে। এখানে খুবই শক্তিশালী বিস্ফোরক ছিল। সামনে নির্বাচন, দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। আর এর মাঝখানেই গেল শনিবার ভারত থেকে 8টি ট্রাক প্রবেশ করেছে বাংলাদেশে লিগেলি।
কোন দিক দিয়ে প্রবেশ করলো? ভারতের পেট্রোপোল স্থলবন্দর দিয়ে। আর এই 8টি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। 8টি ট্রাকে আনুমানিক কয় কেজি বা কয় মন হবে? আমরা যদি সংখ্যাটা দেখি, 125 মেট্রিক টন। 1 মেট্রিক টন কত কেজিতে? এটা কুইজ রইল। কারা আমার ভিডিও দেখেন একটু জানাও দরকার, হ্যাঁ, পড়ালেখা করবেন। আর যারা জানেন না কমেন্টে দেখে নিবেন, আমি ভিডিও শেষে বলবো। তো বলা হচ্ছে যে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি থেকে পাথর উত্তোলন এবং খনন কার্যক্রম পরিচালনার জন্য বিস্ফোরক দ্রব্যের এই বিশাল চালানটি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অর্থাৎ দিনাজপুরে যে গ্রানাইটের উত্তোলন করা হয় সেখানে বিস্ফোরণ ঘটাইতে হয়। আপনারা জানেন এটা মাইনিং এর কাজ, স্বর্ণের খনি, গ্রানাইটের খনি, পাথরের খনি, এগুলাতে কিন্তু বিস্ফোরক ঘটাইয়া এগুলো ভাঙতে হয়, পরে এগুলো বিভিন্ন ধাপে ধাপে আইসা আমরা ব্যবহার্য হিসাবে উপযোগী করে তুলি। তো এখন চালানটি সরবরাহ করেছে ভারতের সুপার শিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। এখন বিস্ফোরক আমদানির বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি বলছেন, বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি নিয়ম এবং অনুমোদনের আওতায় আনা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করছে। নিরাপত্তার ঘাটতি নেই, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই। আর ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ডট নাম্বার, আমি বললাম না কারণ আমার ভিডিও শুনে অনেকে যাইতে পারে, ডট নাম্বার ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে। আমার কাছে মনে হয় যে এটাতে আসলে তো রাষ্ট্রীয়ভাবে আনা হয়েছে, তাহলে সমস্যা কি আছে? আমাদের ওই যে সরকারি পেট্রোলের যে খনি বা বিভিন্ন জায়গা থেকে দেখি মাঝে মাঝে এত হাজার লিটার তেল নাই। কালকে বিএনপির প্রোগ্রাম হয়েছে, পুলিশি নিরাপত্তা ছিল, 58টা মাইক নাই, না 58 কয়েল তার নাই, মাইক নাই। রাষ্ট্রের অনেক জিনিস গাজী মানে অনেক কোম্পানি বিভিন্ন সময় লুট হয়ে যাচ্ছে মবের মাধ্যমে, তো পুলিশ তো থাকে। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, সেখানে মব তৈরি করা হয়েছে, তৌহিদি জনতা মানে মাঝে মাঝে মাজার ভাঙা দিচ্ছে, পুলিশ তো আছেই। এখন অনেক সময় অনেক ঘটনা ঘটতেছে। তো নির্বাচনের আগে দেশের যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই জিনিসগুলা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে বিপজ্জনক। নির্বাচন শেষ হইতো, এগুলা আনতো 4 দিন পরে মাইনিং করতে কোনো সমস্যা ছিল না। এখন আনছে সমস্যা না, এগুলাকে রাখা বা যে কোম্পানি নিচ্ছে সেইখানে তারা তাদের পার্সোনাল প্রোটেকশন কতটা শক্তিশালী, এগুলা কি এতটা সিকিউর রাখা যাবে যে এখান থেকে 2, 4, 10 কেজি 125 টন, এবার বলি 1 টন মানে 1000 কেজিতে 1 টন, তাহলে আপনি বুঝছেন এখানে কত লক্ষ কেজি বিস্ফোরক মানে ঢুকছে। সেখান থেকে যদি 2 কেজি 5 কেজি 10 কেজি মাল নেওয়া যায়, এরকম 2, 4, 100টা বিল্ডিং উড়াই দেওয়া যাবে যারা এগুলো নিয়ে কাজ করে। তাহলে আপনি বুঝছেন এটাকে আসলে কতটা স্পর্শকাতর একটা জিনিস। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন দেশে নানান ঘটনা ঘটছে, সরকার সবকিছুতে ব্যালেন্স রাখতে পারতেছে না, এটা তো বাস্তব। তো সেই মুহূর্তে এই জিনিসটারে হেফাজতে রাখা কঠিন। বড় কিছুর পরিকল্পনা তো থাকতে পারে পেছনে, সরকারের ভেতরেও তো এরকম এজেন্ট থাকতে পারে যে পুরো দেশের অস্থিতিশীল করতে চায়। আমি তো কোনো কিছু হালকা নেই না, কারণ এখানে তো বহুত দালাল ঘুরে, বিভিন্ন দেশের দালাল আছে সরকারের মধ্যে। আমার মনে হয় যেহেতু নিয়েই আসছে, এটাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়ে দেন। নির্বাচনের আগে কোনো রকম মানে রিস্ক লওয়ার সুযোগ নাই ভাই। বহুত উপদেষ্টারা দেশ ছেড়া পালাই যাবে, ঘটনা ঘটাই দিয়া আপনি বিপদে পড়বো।